রাজধানীর বংশাল থেকে হাজী সেলিম আটক, অবৈধ সম্পদ অর্জন ও দখলবাজির অভিযোগ। পুঁজিবাজারকে মাছের আড়ত বানিয়েছেন খায়রুল, অর্থ লুট সহ রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ, হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 8:55 একুশে সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিবিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বংশাল থেকে রোববার রাতে তাকে আটক করা হয়। অবৈধ সম্পদ অর্জন এবং দখলবাজি সহ বহুমুখী অভিযোগ রয়েছে হাজী সেলিমের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতারা। হাজী সেলিমও সে সময় গা ঢাকা দেন। মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে তাকে আটক করে বংশাল থেকে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। একসময়ের সোয়ারিঘাটের পান বিক্রেতা এখন দেশের শীর্ষ ধনীদের একজন। বুড়িগঙ্গার তীরে চান্দি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে গড়ে তুলেছেন পেট্রোল পাম্প। এছাড়াও সোয়ারিঘাটে নদী তীর দখল করে চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ, নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ, আরমানিটোলায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে এমটিসি টাওয়ার নির্মাণ এবং নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে মদিনা গ্রুপের মালিক হাজী সেলিমের বিরুদ্ধে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে খায়রুল কমিশনের আমলেই। বিএসইসিকে মাছের আড়তের মতো ব্যবহার করেছেন ডক্টর এম খায়রুল হোসেন। অভিযোগ রয়েছে অর্থ, শেয়ার এবং লোভনীয় উপঢৌকন পেলে আইপিও অনুমোদনে বাছবিচার করতেন না তিনি। অভিযোগের সত্যতাও মেলে। তার আমলে তালিকাভুক্ত অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হচ্ছে অফার প্রাইসের নিচে। খায়রুল কমিশনের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবি বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় ধসটি হয়েছিল 2010 সালে। এরপর 2011 সালের 15ই মে পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেনকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তার মেয়াদে পুঁজিবাজারে অনেক আইন কানুন বিধিবিধান প্রণয়ন হলেও অনেক ক্ষেত্রেই এসবের শক্ত প্রয়োগ দেখা যায়নি। বলা হয়ে থাকে মূলত ভয়ভীতি দেখিয়ে বাড়তি আয়ের ধান্দা থেকেই এমন বজ্র আটুনি। বিশ্লেষকদের মতে পুঁজিবাজার নিয়ন্ত্রণে যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজনের সময় সরকার করেছে তার উল্টোটা। প্রয়োজন ছিল অত্যন্ত সৎ এবং দক্ষ একটা কমিশন, এটা ছিল এই মুহূর্তে প্রয়োজন। সেই জায়গায় একটা সততা এবং দক্ষতা বিবেচনা না করে এগেইন সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় কিছু শিক্ষককে নিয়ে আসা হয়েছে। খায়রুল হোসেনের আমলে 107টি আইপিও বাজারে এসেছে, যার মধ্যে 3টির এখন আর কোনো অস্তিত্ব নেই। 49টি লেনদেন হচ্ছে অফার প্রাইজেরও নিচে। এ সময় প্রভাবশালী উদ্যোক্তা, ইস্যু ব্যবস্থাপক, নিরীক্ষক এবং এক শ্রেণীর বিনিয়োগকারীর সমন্বয়ে আইপিও জালিয়াতির কারসাজির চক্র গড়ে ওঠে। বিএসইসি নেয় আড়তদারের ভূমিকা। প্লেসমেন্ট বাণিজ্যই এসব আইপিওর মূল লক্ষ্য ছিল। আমাদের আগের যে কমিশনার ছিল 10-এর পর থেকে যে কমিশনার ছিল, এরা মার্কেটটাকে ডেভেলপ করবে এই মন মানসিকতা তাদের ছিল না। তাদের নিজস্ব ধান্দা ছিল কিভাবে লুটপাট করে খাওয়া যায়, এই চিন্তাভাবনা ছিল। খায়রুল, এরপরে রুবায়তুল ইসলাম, এই দুজনেই মার্কেটকে ধ্বংস করে গেছে। মানে ভালো চালায় নাই, মানে এই যে 2-3টা শেয়ারই উঠছে আর সবগুলা রয়েছে এইভাবে।
খায়রুল কমিশনের অনুমোদন দেয়া এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি এবং SEML লেকচার ইকুইটি ম্যানেজমেন্টের এখন আর কোনো অস্তিত্ব নেই। বুক বিল্ডিং পদ্ধতিতে অনুমোদন পাওয়া 8 কোম্পানির মধ্যে 5টি এখন লেনদেন হচ্ছে অফার প্রাইজের নিচে। খায়রুল কমিশনের সময় মিউচুয়াল ফান্ড খাতটি চলে যায় সুবিধাভোগীদের কবজায়। রেইস ম্যানেজমেন্ট ও এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও বিএসইসি কোনো ব্যবস্থা নেয়নি। সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের মেয়াদ 10 বছর বাড়ানো হয়। মূলত অবসায়ন করলে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না পাওয়ার শঙ্কা থেকে বাড়ে মিউচুয়াল ফান্ডের মেয়াদ। খায়রুল আমলের অনুমোদন পাওয়া মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একটি বাদে সবগুলোই এখন লেনদেন হচ্ছে অভিহিত মূল্য অর্থাৎ 10 টাকার নিচে। এমনকি আইপিওর ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনও নানা সময় আমলে নেয়নি খায়রুল কমিশন। কপারটেক ইন্ডাস্ট্রিজের তালিকাভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে ভ্রুক্ষেপ করা হয়নি। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অ্যাপোলো ইস্পাতকে তালিকাভুক্ত না করার পরামর্শ দিলেও কর্ণপাত করেনি বিএসইসি। বড় ধরনের প্লেসমেন্ট কেলেঙ্কারিতে আলোচিত রিংশাইন টেক্সটাইলের আইপিও অনুমোদন দিয়ে গেছে খায়রুল কমিশন। প্লেসমেন্টের অর্থ পুরোটাই লুপাটের অভিযোগ উঠেছে। প্রস্তাবিত শেয়ার কোম্পানিকে উনি নিয়ে এসছেন প্রচুর, এবং বাজারে একটা অদক্ষতা প্রশ্রয় দিয়েছে, এবং বাজার ম্যানিপুলেশনও ওই সময়ে সবসময় ম্যানিপুলেশন হয়েছে, এটা আমি বলবো না যে কোনো সময় সবসময় হয়নি, সবসময় হয়েছে, কিন্তু চরম পর্যায়ে ওনার ভালোভাবে শুরু হয়েছে, যেটা চরম পর্যায়ে গেছে শিবলি রুবায়েতের আমলে। খায়রুল আমলের সবচেয়ে সমালোচিত উদ্যোগ ফ্লোর প্রাইস পদ্ধতি। এছাড়া এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্লেসমেন্ট ব্যবসার উত্থান হয়েছে খায়রুল কমিশনের সময়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, দুদক ও নার সংস্থার কর্মকর্তা সহ অনেকেই খায়রুল কমিশনের সুবিধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সাথে সই হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, তার ভারতে অবস্থান সহ নানা বিষয়ে রোববার সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি। পুনর্বিবেচনা করা হবে ভারতের সাথে সই হওয়া সব সমঝোতা স্মারক। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইব। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। ভারত দেবে কিনা সেটা তো তাদের ব্যাপার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগ্যাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা কিছুটা ভীতির মধ্যে আছেন, তবে শিগগিরই তা কেটে যাবে বলেও আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার হবে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আলটিমেটাম দিয়ে কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু হয়েছে। এর আগে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, চিকিৎসকদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। পরে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আশ্বাস দেন, দ্রুতই চিকিৎসকদের দাবি মেনে নেওয়া হবে। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি
এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। তবে আন্দোলনরত চিকিৎসকরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত করেন। ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ আক্রমণকারীদের গ্রেপ্তার করা না হলে তারা সোমবার রাত ৮টার পর থেকে কর্মবিরতিতে যাবেন বলে জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত ৮টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এরপর চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে জরুরি সেবা চালু করে। হাসপাতালে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। মেঝেতে অথবা খোলা আকাশের নিচে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসক ও নার্সরা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ার পরই দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফেনীতে হাসপাতালে ভর্তি হয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী। ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৭ বেডের ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি ১৮০ জন, ২৬ বেডের শিশু ওয়ার্ডে ভর্তি ১৩৭ জন। আছে অসংখ্য সাপে কাটা রোগী। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে ও বাইরের খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। চিকিৎসা চাই স্যালাইন দিছিল আর করছে ওষুধ দিছে, আসি স্যালাইন দিছি, ওষুধ দিছে, থাকার কোনো জায়গা নেই। আজকে 3 দিন পাতলা পায়খানা, ঘন্টায় 2-3 বারও হয়ে যায়, বসার পর্যন্ত সিট থাকে না। এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। হসপিটালে শিশু ডাক্তার দেখাইছি, উনি ভর্তি দিছে। ভর্তি দেওয়ার পরে কালকে এখানে স্যালাইন চলেছে। নাতির জন্য আছে ডায়রিয়া, জ্বর, বমি, জায়গা না খাই, গাছতলায়। হাসপাতালে বেশিরভাগ জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগী। সংক্রমণজনিত চর্মরোগীর সংখ্যাও কম নয়। সমন্বয় করে সাধ্যমতো দেয়া হচ্ছে সেবা। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। এখন এখানে অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য সহকারে মেনে নিতে হবে। এখন আপনি 20 জন রোগীকে যেভাবে সার্ভিস দিতে পারবেন, 200 জন রোগীকে তো এইভাবে সার্ভিস দিতে পারবেন না, আমরা চাইলেও পারবো না। এছাড়া সরকারি হাসপাতালের বাইরে 7টি প্রাইভেট হাসপাতাল ও ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ঝিনাইদহে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, মানসিক অস্থিরতা ও পারিবারিক কলহই কারণ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বর্তমান সময়ে আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন একটি ভিডিও। বুধবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় নিজ বাড়িতে যান তিনি। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10 বছর পর কক্সবাজারের পেকুয়ার নিজ বাড়িতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর দলের নেতাকর্মীদের সংবর্ধনা নিয়ে গাড়িবহরের সঙ্গে পৌঁছান পেকুয়ায়। সালাউদ্দিন আহমেদের গাড়িবহরের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বিএনপির নেতাকর্মীরা। মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ পেকুয়ায় যান, যার নম্বর চট্ট মেট্রো ঘ 111533। সামনের সিটে বসে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপের মালিকানাধীন। এটি এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে 2010 সালে নিবন্ধন করা। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সালাউদ্দিন আহমেদের এস আলমের গাড়ি ব্যবহারের খবর। সবশেষ 2014 সালের 14 জুন কক্সবাজারে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ।
এদিকে এস আলমের গুদাম থেকে 14টি গাড়ি সরানোর ঘটনায় বিএনপি নেতাদের সহযোগিতার বিষয়ে তদন্তের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঝিনাইদহে প্রতিদিন আত্মহত্যা করছে একজন এবং আত্মহত্যার চেষ্টা করছে 10 জন। 10 বছরে আত্মহত্যা করেছে 3500 মানুষ। একই সময় আত্মহত্যার চেষ্টা করেছে প্রায় 35,500 নারী পুরুষ। কারণ হিসেবে ধরা হচ্ছে আয় রোজগার না থাকা, হতাশা, মানসিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক কলহকে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কয়েকজন, কারণ তারা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জেলার 6 উপজেলার মধ্যে সদরে আত্মহত্যার প্রবণতা বেশি। গেল 6 মাসে জেলায় আত্মহত্যা করেছেন 129 জন, আর চেষ্টা করেছেন আরও প্রায় 1300 জন। এ সময় সদর উপজেলায় আত্মহত্যা করেছেন 38 জন, মহেশপুরে 28 জন, শৈলকুপায় 26 জন, কালীগঞ্জে 17 জন, হরিণাকুণ্ডুতে 11 জন ও কোটচাঁদপুরে 9 জন। আত্মহত্যা প্রতিরোধে সরকারি বেসরকারি উদ্যোগে পোস্টার, লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক আলোচনা সভা, মানববন্ধন, উঠান বৈঠক, স্কুল কলেজে সেমিনার সহ মসজিদে ইমামদের মাধ্যমে প্রচারণা চালানো হলেও থামছে না আত্মহনন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা শোভার তথ্য বলছে 2014 সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ঝিনাইদহের 6 উপজেলায় আত্মহত্যা করেছেন 3,559 জন। আত্মহত্যার চেষ্টা করেছেন আরও 35,590 জন নারী পুরুষ। আর্থিক অনটনের পাশাপাশি পারিবারিক কলহের কারণে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। ভাত খাওয়ার পর দরজা দিয়ে গলায় দড়ি দিয়েছে। ভাত রাঁধতে একটু দেরি হয়েছে, একটু রাগারাগি হয়েছে, এই কারণে মাথায় কোনো কাজ করছিল না। সে তেমন কোনো ঘটনা না, স্কুলে সামান্য একটা বিষয় নিয়ে একটু রাগ করছি, এটার জন্য। শাশুড়ি গালিগালাজ করছিল, বকাঝকা করছিল, বিষ খাইছিলাম। ধারাবাহিকভাবে সেই প্রচারণা চালিয়ে যাচ্ছি, কিন্তু এটি আসলে রোধ করা কঠিন হয়ে যাচ্ছে। আত্মহত্যার কারণ নিয়ে গবেষণা চলছে। প্রতিরোধে স্কুল কলেজে সভা, সেমিনার সহ জনসচেতনতার কথা বলছেন এই কর্মকর্তা। প্রশাসন থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে, পুলিশ প্রশাসন থেকেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। সর্বোপরি সবাই মিলে কাজ করলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ঝিনাইদহে আত্মহত্যার চেয়ে 10 গুণ বেশি আত্মহত্যার চেষ্টা করে থাকেন বলছে স্বেচ্ছাসেবী সংস্থা শোভা। আমরা দেখেছি 30 বছরের নিচে মানুষের সংখ্যায় 70% এবং টোটাল আত্মহত্যার মাধ্যমে যারা চেষ্টা করে বা মারা যায় তাদের মধ্যে 65 থেকে 70% নারী। আত্মহত্যার প্রবণতার মতো মানসিক ব্যাধি দূর করতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজায় হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইসরায়েল। সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় হাজারো মানুষের ঢল। যুদ্ধবিরতির দাবিতে সোমবার সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান এবং বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে গাজায় 24 ঘন্টায় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আশরাফ শুভ রিপোর্ট। গাজার রাফা অঞ্চলে অভিযানের সময় রোববার একটি টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের সেনারা। খবরটি জানাজানির পর থেকেই প্রতিবাদ বিক্ষোভে আগুন জ্বলে ওঠে গোটা ইসরায়েল জুড়ে। তেল আবিব, জেরুজালেম সহ দেশটির সবকটি গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভে নামে হাজারো মানুষ। জিম্মিদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করে তারা। এদিকে সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হিস্টাদ্রুত। বিমানবন্দর, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এই ধর্মঘটের আওতায় থাকবে। সরকারের উপর চাপ বাড়াতে এদিন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জিম্মিদের পরিবারও। এ অবস্থায় হামাসের কাছে বন্দী নাগরিকদের মুক্ত করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তীব্র বিক্ষোভের মুখে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি চায় না হামাস। তবে হামাসের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী এই চুক্তি আটকে রেখেছেন। এদিকে গাজায় 24 ঘন্টায় শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। পশ্চিম তীরের 6ষ্ঠ দিনের মতো ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। গাজা ইসরায়েলি হামলার মধ্যেই প্রথম দিন 72,611 জন শিশুকে পোলিও টিকা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাজধানীর বংশাল থেকে হাজি সেলিম আটক, অবৈধ সম্পদ অর্জন ও দখলবাজির অভিযোগ। পুঁজিবাজারকে মাছের আড়ত বানিয়েছেন খায়রুল, অর্থ লুট সহ রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ, হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।